আমরা বডি ফ্লুইড সম্পর্কে গত ক্লাসে পড়েছিলাম, তাই না? বডি ফ্লুইডের কম্পার্টমেন্টগুলো পড়েছিলাম, তাই না? আবার ইনটেক কতটুকু করি, আউটপুট কতটুকু করে একজন অ্যাভারেজ পার্সন, এগুলো সম্পর্কে পড়েছিলাম। আজকে পড়বো বডি ফ্লুইডের ডিসঅর্ডার যেগুলো আছে সেগুলো সম্পর্কে। তাহলে আমরা যদি তোমাকে যদি বলা হয় যে কোনো একটা বডি ফ্লুইড, তাই না? আমরা আইসিএফ করেছি, ইসিএফ করেছি, ইসিএফ এর ভেতরে কি আছে? প্লাজমা আছে, তারপরে বিভিন্ন পটেনশিয়াল স্পেসের ফ্লুইড গুলো আছে, তাই না? তাহলে এগুলোর মধ্যে সবচেয়ে ইজিলি তুমি কোন ফ্লুইডটা টেক করতে পারবা? কোন তুমি যদি যাও ডক্টরের কাছে অথবা কেউ যদি তোমার কাছে আসে, তাহলে কোন ফ্লুইড আমরা সহজে তার কাছে কালেক্ট করতে পারবো? সেটা কিন্তু আমরা প্লাজমাটা সহজে কালেক্ট করতে পারি, তাই না? অন্য যে কোনো ফ্লুইড কালেক্ট করতে আমাদের কিন্তু একটু কঠিন প্রসিডিউরের মধ্যে যেতে হয়। যেমন যদি পটেনশিয়াল স্পেস, যেমন একটা জয়েন্ট ক্যাভিটি ফ্লুইড, প্লুরাল ফ্লুইড, পেরিটোনিয়াল ফ্লুইড, তারপরে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, আমরা সব ফ্লুইডই কালেক্ট করতে পারি, কিন্তু ওগুলো একটু কঠিন হয়। তাহলে ইজিলি হয় যে প্লাজমা। আর আমরা যখন কোনো একটা বডি ফ্লুইডের ভলিউম ডিসঅর্ডার করব বা অসমোলারিটি ডিসঅর্ডার করব, মেইনলি সেটা আমরা এক্সট্রা সেলুলার ফ্লুইডের ডিসঅর্ডারগুলো আমরা হচ্ছে। তাহলে আইসিএফ আসলে ইসিএফ এবং আইসিএফ এগুলো আমরা বলেছি যে এগুলোর যদি আমরা অসমোলারিটি চিন্তা করি, আমাদের 300 মিলি অসমোল পার লিটারে ইসিএফ অসমোলারিটি, এবং আইসিএফ এরও কিন্তু একই। যদি ইসিএফ এর ভলিউম যখন কমে যাবে, তখন এই যে আইসিএফ আর ইসিএফ এগুলো দিয়ে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে সেপারেট করা থাকে। তাহলে কি হবে? তখন সেখানে অসমোসিস হবে, তাই না? যদি যেখানে তোমার সলিউট কম থাকবে সেখানে ফ্লুইড চলে যাবে, গিয়ে অসমোলারিটিটা সেম মেইনটেইন করার চেষ্টা করবে। তো যাই হোক, আমরা ইসিএফ নিয়ে চিন্তা করলে আমাদের এটা জটিল হয়ে যাবে। আমরা শুধু আইসিএফ নিয়ে চিন্তা করতে গেলে আমরা শুধু এক্সট্রা সেলুলার ফ্লুইড নিয়ে ফোকাস করবো, হ্যাঁ, আমাদের এখন। তাহলে আমাদের এই যে এই ভলিউম ডিসঅর্ডার দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে বেশি আর একটা কম। যদি ভলিউম বেড়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো ভলিউম এক্সপ্যানশন বা হাইপার ভলিউমিয়া। আর ভলিউম যদি কমে যায়, হ্যাঁ, তখন আমরা বলি ভলিউম কন্ট্রাকশন বা হাইপো ভলিউমিয়া। তাহলে এই প্রত্যেকটা আবার তিনটা টাইপ হতে পারে। একটা কি, তোমরা যদি ফ্লুইড কম্পার্টমেন্টের কথা চিন্তা করো, তাহলে একটা নির্দিষ্ট একটা ফ্লুইড কম্পার্টমেন্ট যদি থাকে, সেখানে কেমন হবে? সেই ফ্লুইড কম্পার্টমেন্টের কি থাকে, এই ফ্লুইড কম্পার্টমেন্টের সাইজটাও নির্দিষ্ট, ঠিক আছে? আর এর অসমোলারিটি সেটাও নির্দিষ্ট, 300, তাই না? 300 মিলি অসমোল পার লিটার। এখন যদি ভলিউম কন্ট্রাকশন হতে হয়, তাহলে এখান থেকে কি হতে হবে? কিছু ফ্লুইড এখান থেকে চলে যেতে হবে। এখন এই চলে যাওয়া তিনটা ধরনের হতে পারে। যদি আইসোটোনিক ফ্লুইডই যদি লস হয় আমাদের বডি থেকে কোনো কারণে, আইসোটোনিক বলতে প্লাজমার যে টনিসিটি, সেই এই যে 300 মিলি অসমোল পার লিটার, এই অসমোলারিটির ফ্লুইডই লস হবে। তখন কি হবে? সেই কন্ডিশনে হবে আইসোটোনিক ভলিউম কন্ট্রাকশন। আর কোনো কারণে যদি এই আইসোটোনিক ফ্লুইডটা অ্যাড হয় বাইরে থেকে, তখন হবে আইসোটোনিক ভলিউম এক্সপ্যানশন, ঠিক আছে? আচ্ছা, এবারে আসে হাইপোটনিক। হাইপোটনিক কি হবে? এখন হাইপোটনিক ভলিউম কন্ট্রাকশন মানে ফ্লুইড ভলিউম কমে গেছে, আবার টনিসিটিও কমে গেছে, মানে 300 থেকে কমে গেছে, ধরো 250 হয়েছে, 220 হয়েছে। যদি অ্যাকচুয়ালি এরকম সম্ভব না, খুব 1 to 2% যদি কমে যায়, তাহলে কিন্তু আমাদের বডি রেসপন্স করে। তখন যেটাই হোক বোঝানোর জন্য বলছে, 300 আছে, এখান থেকে 250 হলো, তার মানে কি, টনিসিটিটা কমে গেছে আর ভলিউমও কমে গেছে। তাহলে এই কন্ডিশনে আসতে গেলে আমাকে কি করতে হবে? ফ্লুইড, আমরা এর আগেও বলেছি যে ফ্লুইড আর হচ্ছে সলিউট, তাই না? ওয়াটার আর সলিউট আমরা কিন্তু খেতে পারি আলাদা আলাদা। আমি যদি শুধু পানি আমি খেতে পারি, অথবা শুধু সলিউট বলতে বোঝায় যে আমাদের এই যে অসমোলারিটি বা টনিসিটি যেটা বলছি, এটা মেইনটেইন করে। তোমরা ফিজিওলজিতে পড়েছো বা আমাদের প্রথম গার্ডে পড়েছো, এটা মেইনলি, যদিও ইলেকট্রোলাইট অনেক আছে, তাই না? যেমন সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এরকম অনেক আছে। কিন্তু আমাদের ব্লাডের যে অসমোলারিটি, এটা মেইনটেইন করে কি মেইনলি সোডিয়াম ক্লোরাইড। সোডিয়ামটা একা থাকে না, সোডিয়াম ক্লোরাইড হিসেবে থাকে। তাহলে আমরা মেইনলি সোডিয়াম ক্লোরাইডটাই মেইনটেইন করে।
তাহলে আমরা সোডিয়াম ক্লোরাইড সেটা হচ্ছে কি খাবার লবণ, ইচ্ছা করলে আমরা খাবার লবণ একটু ভাতের সাথে খেতে পারি বা এমনিও খেতে পারি, তাই না, অল্প একটু, আবার পানি আলাদা খেতে পারি। কিন্তু আমাদের বডি থেকে যখন সলিউট লস হবে তখন কিন্তু শুধু সলিউট লস হয় না, শুধু লবণ লস হতে পারবে না, আমাকে সাথে সাথে সবসময় ওয়াটার নিয়ে যাবে। এখন এই যে ওয়াটার আর সলিউট, এটা কিন্তু এই এই অসমোলারিটি, এটা ধরো 300ই যে সবসময় থাকবে তা না, লস হওয়ার সময় কোনো হয়তো ওয়াটার পার্টটা বেশি থাকবে, কোনো সময় সলিড পার্টটা বেশি থাকতে পারে, এটা ভ্যারি করে। হ্যাঁ, কিন্তু কখনোই একা ফ্লুইড অথবা একা সলিউট লস হয় না, সবসময় ফ্লুইডের সঙ্গে সঙ্গে সলিউটও লস হবে। হ্যাঁ, এটা তাহলে আমরা ইনটেক হতে পারে আলাদা আলাদা, কিন্তু আউটপুট সবসময় একসঙ্গে হবে। তাহলে এই যে যখন হাইপোটনিক ফ্লুইড ভলিউম ডিসঅর্ডার, তখন কি হতে হবে, অ্যাকচুয়ালি ভলিউমও তো কমবে, অসমোলারিটি আরো বেশি কমবে। তাহলে যে ফ্লুইডটা লস হচ্ছে সেই ফ্লুইডটাকে হতে হবে কি হাইপারটনিক, তাই না? ফ্লুইড যাবে, তার সাথে সলিড একটু বেশি পরিমাণে যেতে হবে, ব্লাডের তুলনায় অসমোলারিটি তার বেশি হবে যেটা লস হবে, তাহলেই তখন আমার যে ফ্লুইড থাকবে সেটা হচ্ছে হাইপোটনিক, তখন আমরা পাবো হাইপোটনিক ভলিউম কন্ট্রাকশন। এইটা আবার যখন হাইপারটনিক হবে, হাইপারটনিক ভলিউম কন্ট্রাকশন, তাহলে বুঝতে পারছি কি ভলিউম কমছে, ভলিউম কন্ট্রাকশন হয়েছে, ভলিউম কমছে, কিন্তু এটার আবার টনিসিটি বেশি, 300-র চেয়ে বেশি, ধরো 320 হলো, 330 হলো। হ্যাঁ, তখন কি হবে, কি কারণে হতে হবে, তখন হচ্ছে আমার যে ফ্লুইডটা লস হবে সেটা ফ্লুইড তো হচ্ছে, কিন্তু তার সাথে সলিউডটা অল্প পরিমাণে যাবে, যে পরিমাণ ব্লাডে আছে অত পরিমাণে যাবে না, কনসেন্ট্রেশনটা তার কম হবে। হ্যাঁ, তখন হবে হাইপারটনিক ভলিউম কন্ট্রাকশন, ভলিউম তো কমেছে কিন্তু এইটার টনিসিটি একটু বেড়েছে। হ্যাঁ, তার মানে সলিড লসটা কম হয়েছে, ফ্লুইড লসটা বেশি হয়েছে। আর ভলিউম এক্সপ্যানশন যখন হবে তখন কিন্তু সহজ, আমরা ভলিউম কন্ট্রাকশনের সময় দেখলাম যে যে ডিসঅর্ডার হচ্ছে ফ্লুইড লসটা হতে হবে তার বিপরীত, যখন হাইপোটনিক ভলিউম কন্ট্রাকশন হচ্ছে তখন আমার ফ্লুইড লসটা হতে হবে হাইপারটনিক, আর যখন হাইপারটনিক ভলিউম কন্ট্রাকশন হচ্ছে তখন আমার ফ্লুইড যে বডি ফ্লুইড যে লস হবে সেই ফ্লুইডটা হতে হবে হাইপোটনিক ফ্লুইড। হ্যাঁ, কিন্তু ভলিউম এক্সপ্যানশন মানে কি, ফ্লুইড বাইরে থেকে অ্যাড হচ্ছে, এসে এখানে অ্যাড হচ্ছে, অ্যাড হওয়ার সময় যখন আইসোটনিক তখন আইসোটনিক ফ্লুইড অ্যাড হবে, হাইপোটনিক কোনো কারণে যদি হাইপোটনিক এক্সেস হাইপোটনিক ফ্লুইড অ্যাড করা হয়, তার মানে কি ফ্লুইড ভলিউম আমার বেড়ে যাবে, ঠিক আছে, ফ্লুইড ভলিউম বেড়ে যাবে কিন্তু টনিসিটি কমে যাবে। টনিসিটি কমে যাবে। তাই কেউ যদি প্লেইন ওয়াটার যদি এখানে অ্যাড করতেই থাকে, যদি ধরো কোনো কারণে প্লেইন ওয়াটার সে খাচ্ছে, তখন কিন্তু তার হাইপোটনিক ভলিউম এক্সপ্যানশন হতে পারে। আর হাইপারটনিক ভলিউম এক্সপ্যানশন কখন হবে, যখন আমি এমন একটা ফ্লুইড অ্যাড করব যে ফ্লুইডটা কিনা হাইপারটনিক, মানে টনিসিটি বেশি, সলিড ব্লাডে যে পরিমাণ থাকে তার চেয়ে বেশি থাকবে, তাহলে কি সেই ব্লাডের যে 300 মিলি অসমোল এটা অনেক বেড়ে, এটা এর চেয়ে বেড়ে যাবে, তাই না, ওই ফ্লুইডটা অ্যাড হওয়ার ফলে। তাহলে এটা হচ্ছে একটা জেনারেল আইডিয়া। হ্যাঁ, এখন আমরা ইন্ডিভিজুয়াল একটু করবো। আচ্ছা, এখন আমরা এখানে যে বলে দেখো এফেক্ট অফ টনিসিটি অন সেল ভলিউম, যদি এরকম হয় যে হাইপোটনিক হাইপারটনিক ভলিউম কন্ট্রাকশন এক্সপ্যানশন যেটাই হোক না কেন, টনিসিটি যখন বেড়ে যাবে বা কমে যাবে একই থাকবে, তখন কি এফেক্ট করবে আমাদের বডি। দেখো, যদি আইসোটনিক যদি হয়, আইসোটনিক ভলিউম কন্ট্রাকশন বা এক্সপ্যানশন যেটাই হোক, তখন কিন্তু আমাদের সেলগুলো কি হবে, ব্লাড সেলগুলো কি হবে, বিশেষ করে আরবিসি কথা আমরা চিন্তা করি, এটা কিন্তু একই থাকবে, কারণ অসমোলারিটি যদি এক থাকে তাহলে কোনো ফ্লুইড ভিতর থেকে অসমোসিস হবে না, ভিতর থেকেও বাইরে আসবে না, বাইরে থেকেও ভিতরে ঢুকবে না, মানে একই থাকবে, যদি যে ঢোকা এবং বাইরে বের হওয়ার পরিমাণ একই হবে। যদি হাইপারটনিক ভলিউম ডিসঅর্ডার হয় তখন কি হবে, তখন ফ্লুইড ভলিউম হাইপারটনিক, যেহেতু ভলিউম ডিসঅর্ডার, তার মানে কি এখানে এই বাইরের এই ফ্লুইডটা হাইপারটনিক হয়ে গেছে, তখন কি হবে, এই টনিসিটি মেনটেন করার জন্য সেলের থেকে ফ্লুইড গুলো বাইরে চলে আসবে। সেল থেকে ফ্লুইড যখন বাইরে চলে আসবে তখন সেলগুলো কি আরবিসি গুলো শ্রিঙ্ক করবে, যদি আমাদের অন্য যেমন বিশেষ ইম্পর্টেন্ট কোনটা, সে আমাদের ব্রেইন, তাই না, তখন কি সেরিব্রাল ডিহাইড্রেশন হবে। হ্যাঁ, সেরিব্রাল আমাদের ব্রেইনের সেল থেকে ওয়াটারগুলো বাইরে আসবে টনিসিটিটা মেনটেন করার জন্য, তাহলে সেরিব্রাল ডিহাইড্রেশন হবে, সেরিব্রাল সেলগুলো শ্রিঙ্ক করবে, আরবিসি গুলো শ্রিঙ্ক করবে। আর যদি হাইপোটনিক ভলিউম ডিসঅর্ডার হয় তখন কি হবে, হাইপোটনিক যেহেতু ফ্লুইডটা বাইরের ফ্লুইডটা হাইপোটনিক, টনিসিটি মেনটেন করার জন্য এই ফ্লুইডকে তখন সেলের ভিতরে ঢুকতে হবে,
তাহলে ফ্লুইড যখন সেলের ভিতরে ঢুকতে থাকবে, ঢুকতে ঢুকতে একসময় কি সেল সোয়েল আপ হবে এবং সেল বার্স্ট করতে পারে। এই আরবিসি যেমন হবে তেমনি আমাদের বডির প্রত্যেকটা সেলই হবে ইডিমা হয় তখন, আবার কি হবে সেরিব্রাল ইডিমা হবে, আমাদের ব্রেইন সেলগুলো ইডিমা হয়ে যাবে, হ্যাঁ ব্রেইন সেলগুলো সোয়েল আপ করবে। তাহলে সেটাও একটা ব্রেইন সেলের কথা কেন বলছি, আরবিসি এবং ব্রেইন সেল এই দুটো যে ভাইটাল, হ্যাঁ অন্যান্য বডি সেল হয়তো কোপ করতে পারবে, কিন্তু ব্রেইন সেল এবং আরবিসি এটি কিন্তু আমাদের এফেক্ট করবে দ্রুত, মানে এগুলোর উপর এফেক্ট হবে দ্রুত। তাহলে এটা হচ্ছে টনিসিটি, আমাদের সেল ভলিউম কমে গেলে বা বেড়ে গেলে অন্যান্য সেলের উপর, সরি ইসিএফ ভলিউম কমে গেলে বা বেড়ে গেলে সেলগুলোর উপর কি এফেক্ট করে সেটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা আলাদা আলাদা করে প্রত্যেকটা সম্পর্কে একটু আইডিয়া নিব। আচ্ছা, প্রথমে আসি আইসোটনিক ভলিউম কন্ট্রাকশন। এখানে খেয়াল করে আইসোটনিক ভলিউম কন্ট্রাকশন যদি হয় তাহলে কি, এই এটা দিয়ে বোঝাচ্ছে অসমোলারিটি, হ্যাঁ আর এখানে ফ্লুইড ভলিউম, এটা হচ্ছে ইসিএফ ভলিউম, এটা হচ্ছে আইসিএফ ভলিউম। আমি আইসিএফ এর উপর তোমাদের এখন ফোকাস করতে নিষেধ করছি, বাট আইসিএফ এর উপর ফোকাস করার প্রয়োজন নেই, এখন তোমরা ইসিএফটাকে ফোকাস করো। এখানে হচ্ছে ইসিএফ কি, আইসোটনিক ভলিউম কন্ট্রাকশন যখন হবে তখন কি হবে, শুধুমাত্র আইসোটনিক ফ্লুইড লস হয়েছে, মানে ব্লাড ইসিএফ এ যা ছিল সেইটাই লস হয়েছে, কোনো সলিউট বা ফ্লুইড এক্সট্রা লস হয় নাই, জাস্ট ইসিএফটাই লস হয়েছে, তাই না? তাহলে তখন কি হবে, এই যে ভলিউম কন্ট্রাকশন এটা কখন হবে, যখন আইসোটনিক ফ্লুইড লস হয়। কি কি কারণে হতে পারে, একটা সরাসরি প্লাজমাই লস হয়েছে, তখন কি হবে, ম্যাসিভ ব্লিডিং হলে এটা হতে পারে। আবার স্মল ইন্টেস্টাইনের কন্টেন্ট যেটা থাকে সেটা হচ্ছে আইসোটনিক, তাহলে কোনো কারণে স্মল ইন্টেস্টাইনের কন্টেন্ট লস হলে তখন এই কন্ডিশন হতে পারে। যেমন স্মল ইন্টেস্টাইনাল ফিস্টুলা, ফিস্টুলাটা কি, এটা হচ্ছে যে ইন্টেস্টাইনের সাথে অন্য একটা, ধরো স্মল ইন্টেস্টাইনের সাথে বাইরের একটা ওপেনিং এর অ্যাবডোমেনের ওয়াল, অথবা অন্য লার্জ ইন্টেস্টাইন অথবা অন্য কোথাও একটা চ্যানেল তৈরি হবে, যার ফলে এই স্মল ইন্টেস্টাইনের কন্টেন্ট গুলো সেই চ্যানেল দিয়ে বাইরে বের হয়ে পড়বে বা অন্য জায়গায় বের হয়ে পড়বে। তাহলে নর্মালি যে ফ্লুইডটা স্মল ইন্টেস্টাইনে থাকার কথা ওখানেই আমাদের ডাইজেস্টিভ জুস যেগুলো সিক্রেশন হবে এবং সেখানেই রিঅ্যাবজর্পশন হয়ে যাবে, সেটা না হয়ে সেটা কি বাইরে বের হয়ে পড়ছে, লস হয়ে যাচ্ছে, তখন এই কন্ডিশন হবে। প্যানক্রিয়াটিক বা বিলিয়ারি ফিস্টুলা, কলোস্টমি, আইলোস্টমি, সেটা কি হয়, নর্মালি ইন্টেস্টাইনাল যে কন্টেন্ট যেটা রিঅ্যাবজর্পশন হয়ে যাওয়ার কথা ছিল সেটা কোনো কারণে বাইরে বের হয়ে পড়ছে, হ্যাঁ তখন আমাদের এই আইসোটনিক ভলিউম কন্ট্রাকশন হতে পারে। আরেকটা কি, স্মল ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন এবং প্যারালাইটিক আইডিয়াস, এগুলো আসলে এক একটা ডিজিজ, তোমরা এখনই এই ডিজিজ সম্পর্কে তোমাদের আইডিয়া করাটা কঠিন, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ফিফথ ইয়ারে তোমরা এগুলো জানবে, কিন্তু একটু নামগুলো সম্পর্কে যে প্রাইমারি যে আইডিয়া দিলাম এটা একটু মনে রাখো। আচ্ছা, এখন হচ্ছে হাইপোটনিক ভলিউম কন্ট্রাকশন। আচ্ছা, এখানে একটা কথা বলি, যদি আইসোটনিক ভলিউম কন্ট্রাকশন হয় তাহলে কিন্তু যেহেতু আইসোটনিক, কোনো ফ্লুইড কিন্তু সেল থেকে বাইরেও আসবে না, আবার এক্সট্রা কোনো ফ্লুইড সেলের ভিতরেও ঢুকবে না, তাই না? তাহলে সেলের সেরিব্রাল ইডিমাও হচ্ছে না, সেরিব্রাল ডিহাইড্রেশনও হচ্ছে না, হ্যাঁ শুধুমাত্র আমরা এক্সটার্নাল সাইন সিমটম পাবো ডিহাইড্রেশন, ঠিক আছে? যেমন আমার স্কিন। আচ্ছা, এবার আসো হাইপোটনিক ভলিউম কন্ট্রাকশন। তাহলে হাইপোটনিক ভলিউম কন্ট্রাকশন, এখানে দেখো ইসিএফটা খেয়াল করো, আমাদের কি টনিসিটিও কমে যাবে, ইসিএফ ভলিউমও কমে যাবে, তাই না? তাহলে এটা হওয়া সম্ভব কখন, যখন আমাদের যে পরিমাণ ফ্লুইড লস হয়েছে তার চেয়ে ইলেকট্রোলাইট লস আরো বেশি হবে, মানে এই জায়গাটুকুর ইলেকট্রোলাইটও আমাদের লস হয়ে গেছে, মানে হাইপারটনিক ফ্লুইড লস হয়েছে। তাহলে ফ্লুইড লসে ওয়াটার লসের চাইতে ইলেকট্রোলাইট লস যখন তুলনামূলক বেশি হবে তখন এই হাইপোটনিক ভলিউম কন্ট্রাকশনটা হবে। এটা সাধারণত দুইটা কারণে হয়, মানে মেইন দুইটা কারণ, একটাকে আমরা বলি রেনাল কজ আর একটা হচ্ছে এক্সট্রা রেনাল কজ। হ্যাঁ, আমাদের বডি থেকে ফ্লুইড লস হওয়ার রাস্তাগুলো তো আমরা পড়েছি, তাই না? আমরা ওয়াটার ইনটেক আউটপুট কিভাবে হয়ে পড়েছি, তাহলে ফ্লুইড লস হওয়ার রাস্তা কি, মেইনলি একটা ইউরিন, এছাড়া কি স্কিন দিয়ে হয়, রেসপিরেটরি ট্র্যাক্ট দিয়ে হয়, হ্যাঁ আর ফিসিস দিয়ে অল্প কিছু পরিমাণে হয়, তাই না? এটা হচ্ছে নর্মাল। তাহলে এই সব রুট দিয়েই যখন ফ্লুইড লস হবে, যদি কিডনি দিয়ে লস হয়, এই ইলেকট্রোলাইট লস মোর দ্যান ফ্লুইড লস, এই কন্ডিশনটা যদি কিডনির কারণে হয়, ইউরিন দিয়ে লস হয়, তখন সেটাকে আমরা বলছি রেনাল লস। আর কিডনি ছাড়া অন্য রুট দিয়ে যদি লস হয় তখন সেই কন্ডিশনগুলোকে আমরা বলছি এক্সট্রা রেনাল কজ, হ্যাঁ যেমন ভমিটিং যদি হয়, এক্সেসিভ সোয়েটিং,
এক্সটেন্সিভ ডার্মাটাইটিস মানে স্কিনের, নর্মাল স্কিনের উপরে কি কেরাটিনটা আমাদের ফ্লুইডগুলোকে ধরে রাখে, তাই না? কিছু যেটা পার্সপিরেশন হয় সেটা আলাদা, কিন্তু নর্মালি আমাদের ফ্লুইডটাকে এটা এরপরে একটা হাইড্রোফোবিক একটা লেয়ার তৈরি করে আমাদের ওয়াটারটাকে ইভাপোরেট হতে দেয় না, হ্যাঁ, বা কম ইভাপোরেট হতে দেয়। যখন স্কিনে কোনো ডিজিজ হবে, এক্সটেন্সিভ একটা ডিজিজ হলো, তখন কি হয়, ওই লেয়ারটা লস হয়ে যায়, তখন ওয়াটারে ইভাপোরেশন হয়ে অনেক বেশি পরিমাণে লস হয়। তাহলে পেরিটোনাইটিস হতে পারে, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনেও এটা হতে পারে, ডায়রিয়া, অ্যাসাইটিস, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, বার্ন, হ্যাঁ, এগুলোতে হতে পারে। আর রেনাল কজ কোনগুলো, কিডনির কারণে কি হয়, হচ্ছে অসমোটিক ডায়াবেটিস। যখন ডায়াবেটিস মেলাইটাস হয় তখন কি সুগার, তাই না, ইউরিন দিয়ে নর্মালি সুগার যায় না, একেবারেই যায় না, সবটুকু রিঅ্যাবজর্পশন হয়ে যায় রেনাল টিউবুল। কিন্তু যখন ডায়াবেটিস মেলাইটাস হবে তখন কি হবে, সুগার লস হবে। সুগার একা একা যাবে না, সাথে অবশ্যই ওয়াটার নিয়ে যাবে। তখন এই কন্ডিশনকে আমরা বলি অসমোটিক ডায়াবেটিস। অনেক সময় ট্রিটমেন্টের কারণে ম্যানিটল দিয়ে অসমোটিক ডায়াবেটিস করা হয়, তাহলে সেই তখনও আমাদের ইসিএফ ভলিউম কন্ট্রাকশন হবে। হ্যাঁ, ডাইউরেটিক্স কিছু ড্রাগ, হ্যাঁ, যেগুলো হচ্ছে ইউরিন প্রোডাকশন বেশি করে, হ্যাঁ, সেগুলো দিয়ে ইউরিনের সাথে সাথে ইলেকট্রোলাইট লস হবে। সল্ট লুজিং নেফ্রাইটিস, কিডনি ইনফ্ল্যামেশন, হ্যাঁ, ইনফ্ল্যামেশন হলে তখন কি হবে, যে যে পরিমাণে যে সোডিয়াম, পটাশিয়াম যেগুলো রিঅ্যাবজর্পশন করার কথা ছিল সেগুলো রিঅ্যাবজর্পশন করতে পারবে না, হ্যাঁ, তখন কি লস হবে, সোডিয়াম তো একা একা যাবে না, সাথে অবশ্যই ওয়াটারকে নিয়ে যাবে। অ্যাড্রিনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের হরমোন কি, কর্টিসল তো আছে, তার সাথে কি একটা মিনারেল কর্টিকয়েড আছে যেটা হচ্ছে অ্যালডোস্টেরন, তাই না? অ্যালডোস্টেরন কি করে, সোডিয়াম ব্যালেন্স মেইনটেইন করে। তাহলে এ যখন সোডিয়ামকে যখন ধরে রাখতে পারবে না, সোডিয়াম বডি থেকে লস হবে, সাথে সাথে ওয়াটারকেও নিয়ে যাবে, তাই এই জন্য অ্যাড্রিনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি হবে। মেটাবলিক অ্যাসিডোসিস, এখানেও ইলেকট্রোলাইট ডিরেঞ্জমেন্ট হবে, বাইকার্বনেট লস হবে। ক্রনিক রেনাল ইনসাফিসিয়েন্সি, হ্যাঁ, তাহলে কিডনির যদি ক্রনিক কোনো ডিজিজ হয়, ক্রনিক কিডনি ফেইলিওর হয়, তখন এটা এই ঠিকমতো সে হচ্ছে সলিউড এবং ওয়াটার ব্যালেন্সটা মেনটেন করতে পারবে না, তখন এই ভলিউম কন্ট্রাকশন, হাইপোটনিক ভলিউম কন্ট্রাকশন হবে। তাহলে হাইপোটনিক ভলিউম কন্ট্রাকশন যদি হয়, তাহলে কি ইসিএফ এর টনিসিটি কিন্তু কমে গেছে, ভলিউমও কমে গেছে, হ্যাঁ, কিন্তু যেহেতু টনিসিটি কমে গেছে, তখন কি হবে, এখান থেকে ফ্লুইড চলে যাবে আইসিএফ এ। এটা টনিসিটি কম, আমাদের সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে যখন দুটা কম্পার্টমেন্ট সেপারেট করা থাকে, তখন কি হয়, অসমোসিস হয় কোন দিকে, তখন সলিউটের কনসেন্ট্রেশনটা মেইনটেইন করে, তাই না, সরি, সলিউট, হ্যাঁ, সলিউটের কনসেন্ট্রেশন সেম করার চেষ্টা করে, কিন্তু সলিউটের তো মুভমেন্ট হবে না, তখন কি হবে, ফ্লুইডটা যাবে এক কম্পার্টমেন্ট থেকে আরেক কম্পার্টমেন্ট। কাজে ইসিএফ এ যে ফ্লুইড ছিল, যেহেতু টনিসিটি কমে গেছে, আইসিএফ এর টনিসিটি যদি সেম থাকে, তখন কি হবে, ইসিএফ থেকে ফ্লুইড গুলো আইসিএফ এ চলে যাবে। এর ফলে কি আইসিএফ এর টনিসিটিও তখন ইসিএফ এর মতো একই লেভেলে চলে আসবে, কিন্তু আইসিএফ এর ভলিউম তখন বেড়ে যাবে। তার মানে কি, ইডিমা হচ্ছে, সেরিব্রাল ইডিমা হবে, আমাদের বডিতেও ইডিমা হতে পারে, হ্যাঁ, আবার আরবিসি গুলোতেও ইডিমা হবে, হ্যাঁ, মানে সোয়েল আপ হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আসি হাইপারটনিক ভলিউম কন্ট্রাকশন। এর আগে যে দুটো বললাম সেই দুটো হচ্ছে ভলিউম কন্ট্রাকশনের ভিতরে কমন, হ্যাঁ, কমন ভলিউম কন্ট্রাকশন হবে আইসোটনিক আর হাইপোটনিক। আচ্ছা, হাইপারটনিক ভলিউম কন্ট্রাকশন এটা কম হয়, এটা তাহলে হাইপারটনিক যখন হবে, মানে টনিসিটিটা বেশি কিন্তু ফ্লুইড ভলিউম কমে গেছে, টনিসিটি বেড়ে গেছে ইসিএফ, তাহলে কখন হবে, যখন হাইপোটনিক ফ্লুইড লস হবে, ফ্লুইড লস হচ্ছে কিন্তু ইলেকট্রোলাইট লস সেই তুলনায় কম হচ্ছে। এইটা কয়েকটা কন্ডিশন হতে পারে, যদি স্কিন দিয়ে লস কোনো কারণে বেড়ে যায়, স্কিন দিয়ে লস বেড়ে যায় মানে কি, ইভাপোরেশন হয়ে যদি লসটা বেড়ে যায়, ইনসেন্সিবল ওয়াটার লস যেটা ছিল, এটা কখন হয়, ফিভারে হতে পারে, কারণ কি টেম্পারেচার কমানোর জন্য ইভাপোরেশন হবে, ওয়াটার ইভাপোরেশন হবে যাতে বডি টেম্পারেচারটা কমে যায়। হাইপার থাইরয়েডিজম হতে পারে, হট এনভায়রনমেন্ট হতে পারে। রিডিউস ইনটেক, কোনো কারণে পানি খাওয়া কম হলে, একটা হচ্ছে ওয়াটার আনঅ্যাভেলেবল, পানি নাই, তাই না, খাবে কি, আর একটা হচ্ছে ভলান্টারি, কেউ ইচ্ছা করে যদি কেউ পানি না খায়,
তাই না? অনেক সময় আছে যে আমাদের দেশে বিশেষ করে টয়লেটগুলো খুব নোংরা থাকে, বাইরে গেলে তখন আমরা পানি খেতে চাই না, যাতে বাথরুমে যেতে না হয়, তাই না? এটা যদি হয় তখন হতে পারে। কমা, মানে একটা পেশেন্ট অজ্ঞান হয়ে আছে, তাহলে তো তার এখন কিভাবে পানি খাবে, পানি খেতে পারছে না, ইনএবিলিটি টু সোয়ালো, গলায় কোনো একটা অসুবিধা হয়েছে, কোনো কারণে গলা পানি খেতে পারছে না, যে কারণেই হোক, নসিয়া, আর বমি ভাবের জন্য খেতে পারে না পানি। আর কি হতে পারে, রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে যদি লস বেশি হয়, মানে ইনসেন্সিবল লস গুলো দেখেন বেশি হচ্ছে, রেসপিরেটরি ট্র্যাক্ট লস, হাইপার ভেন্টিলেশন, হাই অ্যালটিটিউড, হ্যাঁ, ফিভার, তাহলে ফিভার হলে স্কিন দিয়েও লস বেশি হবে, রেসপিরেটরি ট্র্যাক্ট দিয়ে বেশি লস বেশি হবে, সবই টেম্পারেচার মেনটেন করার জন্য। আরেকটা কি, ইউরিন দিয়ে কোনো কারণে যদি লস হয় এবং এই ইউরিন ফর্মেশনটা যদি হাইপোটনিক হয়, ঠিক আছে, হাইপোটনিক ইউরিন লস যদি বেড়ে যায়, কখন হবে এটা, ডায়াবেটিস ইনসিপিডাস, ডায়াবেটিস মেলাইটাস হতেও পারে, ক্রনিক নেফ্রাইটিস, এছাড়া ড্রাগসের মধ্যে আছে লিথিয়াম, কনজেনিটালি হতে পারে। তাহলে তোমরা মেইন এই যে চারটা ভাগে ভাগ করলাম, এভাবে যদি মনে রাখো তাহলে তোমাদের এই কজগুলো মনে রাখা ইজি হবে। তাহলে এখন আসো ভলিউম, তাহলে ভলিউম কন্ট্রাকশন করলাম, এখন ভলিউম বেড়ে যায় কি কি কারণে। ভলিউম বেড়ে যাওয়ার কথা চিন্তা করো, আমাদের ইসিএফ ভলিউম বেড়ে যাচ্ছে, যদি আইসোটনিক ভলিউম বাড়ে, মানে ভলিউম বেড়ে যাওয়া মানে কি, ভলিউম কোনো কারণে অ্যাড হবে আমাদের বডিতে, তাহলে এই অ্যাড হওয়ার ক্ষেত্রে আইসোটনিক আর হাইপারটনিক ভলিউম এক্সপানশন যেটা, এটা নর্মালি কি, নর্মালি এটাকে বলা হয় যে, নর্মালি এটা মানে কোনো ডিজিজে সাধারণত এটা পাওয়া যায় না, এটাকে আয়াট্রোজেনিক, আয়াট্রোজেনিক কথাটার মানে হচ্ছে ডক্টর ইনডিউসড, যে আমরা সবসময় যে ডক্টর করে তাই না, না জেনে শুনে কোয়াকড়া করতে পারে, কিন্তু আয়াট্রোজেনিক মানে এটা হচ্ছে ট্রিটমেন্ট পারপাসে কোনো একটা কাজ করলাম, কিন্তু সেইটা তার অন্য একটা প্রবলেম তৈরি করে ফেলবে, হ্যাঁ, এটা। কেউ যদি এক্সেসিভ ইনফিউশন অফ নর্মাল স্যালাইন, মানে প্রয়োজন নাই কিন্তু তার নর্মাল স্যালাইন ইনফিউশন করতেই আছে, হ্যাঁ, তাহলে তার কি একই অসমোলারিটির ফ্লুইড তার বাড়বে, তাই না, এটা তাহলে আইসোটোনিক ভলিউম এক্সটেনশন হবে। আচ্ছা, কোনো কারণে যদি হাইপারটনিক ভলিউম এক্সপানশন কি হবে, এটা এক্সেসিভ ইনফিউশন অফ হাইপারটনিক স্যালাইন, ঠিক আছে, হাইপারটনিক স্যালাইন ইনফিউশন করতেই আছে, তখন এটা হতে পারে, হ্যাঁ। অনেক সময় দেখবা যে এই যে গ্রাম্য ডাক্তার যারা, তারা কি করে, রুগী যে কোনো একটা অসুবিধা নিয়ে আসলেই কি করে, স্যালাইন দিয়ে দেয়, রুগীরাও খুব খুশি হয়, হ্যাঁ খুব ভালো ট্রিটমেন্ট হলো, স্যালাইন না দেওয়া মানে তো ট্রিটমেন্ট হয় না, তাই না, তখন এরকমটা হতে পারে, হ্যাঁ, এইরকম ভলিউম এক্সপেনশন হতে পারে। তাহলে এই যে ভলিউম এক্সপেনশন, এই দুটার অসুবিধাটা কি, যদি আইসোটোনিক ভলিউম এক্সপেনশন হয় তাহলে কি আইসিএফ এর টনিসিটি একই থাকবে, কোনো ফ্লুইডের কোনো মুভমেন্ট হবে না, হ্যাঁ, কিন্তু ইসিএফ ভলিউমটা বেড়ে যাচ্ছে, তাহলে ইসিএফ এক্সট্রাসেলুলার ফ্লুইডের প্রেশার বেড়ে যায়। আবার এই যদি হাইপারটনিক ভলিউম এক্সপেনশন হয়, তখন কি ইসিএফ এর টনিসিটি বেড়ে গেছে, তখন এই টনিসিটিটাকে নর্মাল করার জন্য আইসিএফ থেকে ফ্লুইড বাইরে চলে আসবে, ইসিএফ এ চলে আসবে, তার মানে আইসিএফ ভলিউম তখন কমে যাবে, তার মানে সেলগুলো শ্রিঙ্ক করবে, তাই না, সেলগুলো ডিহাইড্রেশন হবে, হ্যাঁ, সেরিব্রাল ডিহাইড্রেশন হবে, এটা হচ্ছে সমস্যা, হ্যাঁ। আর একটা কি, নর্মালি যেটা হয় ডিজিজের কারণে যে ভলিউম এক্সপেনশন হয়, সেটা হচ্ছে হাইপোটনিক ভলিউম এক্সপেনশন, হাইপোটনিক ভলিউম এক্সপেনশন কি কি কারণে হতে পারে, তাহলে টনিসিটি কম কিন্তু ভলিউম আবার বেড়ে গেছে, তাহলে কখন হবে, যখন কোনো কারণে ইলেকট্রোলাইটের তুলনায় ফ্লুইড ভলিউমটা বেড়ে যাবে, মানে ফ্লুইড এক্সেস অ্যাড হবে আমাদের বডিতে, হ্যাঁ, কিন্তু ইলেকট্রোলাইট সে অ্যাড হচ্ছে না, এটা। তাহলে এটা কখন হবে, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর যদি হয়, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর মানে হার্টটাকে কি, নর্মাল তোমরা ফিজিওলজিতে পড়েছো, হার্টটা কি, এই যে কার্ডিয়াক আউটপুট যখন হয় তখন কি একবার এক্সপ্যানশন হয় আর একবার কন্ট্রাকশন হয়, তাই না, তাহলে এই যে তখন কার্ডিয়াক আউটপুট ঠিক মতো হয়, কোনো কারণে হার্টের চারপাশে এই যে পেরিকার্ডিয়াম আছে, পেরিকার্ডিয়ামটা যদি এমনভাবে হার্টটাকে চেপে ধরে, হয়তো ওখানে ফ্লুইড জমা হয়েছে বা যে কারণেই হোক, এই হার্টটা ঠিক মতো এক্সপ্যানশন হতে পারছে না, তখন কি সেই কন্ডিশনকে আমরা বলি কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর। তখন যেহেতু এক্সপ্যানশন হতে পারছে না, ঠিক মতো ভেনাস রিটার্ন হবে না এবং কার্ডিয়াক আউটপুটও তখন কমে যাবে, হ্যাঁ, এইটা। আর একটা কি হতে পারে, ক্রনিক লিভার ডিজিজ, ক্রনিক লিভার ডিজিজে কি হয়, মানে আমাদের প্রোটিন ঠিক মতো তৈরি হবে না, হ্যাঁ, প্রোটিন যদি তৈরি না হয় তখন কি হবে, প্রোটিন কি হয় আমাদের অসমোলারিটি মেইনটেইন করে, তাই না, তখন প্রোটিন যদি ঠিক মতো তৈরি না হয়, ব্লাডের মানে প্লাজমা প্রোটিনগুলো তৈরি না হলে অসমোলারিটি মেইনটেইন হবে না, এবং এই ফ্লুইডগুলো তখন কি আমাদের এই ইসিএফ থেকে চলে যাবে, মানে ফ্লুইডগুলো
সরি ওকে, এখানে অসমোলারিটি যখন ঠিক মতো মেনটেন করা হবে না তখন কিন্তু এই কন্ডিশনটা হবে। আর একটা কি নেফ্রোটিক সিনড্রোম, এটা কিডনির সমস্যা, কিডনি ঠিক মতো কাজ করতে পারবে না। অ্যাডভান্স রেনাল ফেইলিওর একই কথা, এটাও কিডনির সমস্যা, কোয়াশিয়রকর। আর একটা হচ্ছে প্রোটিন লুজিং এনটেরোপ্যাথি। আচ্ছা, এখন এগুলোর মেকানিজমটা একটু করে তোমাদেরকে বলে দিচ্ছি। কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, এটা কি বলেছিলাম যে কার্ডিয়াক আউটপুট যখন ঠিকমতো না হয় তাহলে ইফেক্টিভ সার্কুলেটরি ভলিউমও তখন কমে যাবে। এর ফলে কি আমাদের যে নর্মাল ফিজিওলজিক মেকানিজম সেগুলো শুরু হয়ে যাবে। একটা হচ্ছে রেনিন সিক্রেশন করবে, রেনিন তখন কি করবে, এডিএইচ কে স্টিমুলেট করবে, অ্যালডোস্টেরন কে স্টিমুলেট করবে। এডিএইচ হচ্ছে ওয়াটার নিবে আর অ্যালডোস্টেরন সোডিয়াম রিঅ্যাবজর্পশন করবে, সব মিলিয়ে ওয়াটার আমাদের বডির ভলিউম বেড়ে যাবে। হ্যাঁ, আর রেনাল ভাসোকনস্ট্রিকশন হওয়ার কারণে কি হবে, তখন জিএফআর আবার কমে যাবে। জিএফআর যদি কমে যাবে কমে যায় তাহলে ওয়াটার রিজার্ভ করবে বডি, আর টিউবুলার সোডিয়াম ওয়াটার এগুলো রিঅ্যাবজর্পশনটা আবার বেড়ে যাবে, মানে টিউবে বেড়ে রিঅ্যাবজর্পশনটা বেশি হবে, ফ্লুইড বেশি ধরে রাখবে, তাহলে তখন ফ্লুইড রিঅ্যাবজর্পশন হচ্ছে হয়ে তখন যখন আমাদের বডিতে ফ্লুইড বেশি চলে আসবে তখন কি হবে, তখন যখন এই কিন্তু অসমোলারিটি সেই পরিমাণে, ইলেকট্রোলাইট সেই পরিমাণে বাড়ে নাই, তখন কি হবে, আইসিএফ কি করবে, ফ্লুইডগুলো ইসিএফ এবং আইসিএফ অসমোলারিটি মেনটেন করার জন্য তখন দুটারই ভলিউম বেড়ে যাবে কিন্তু টনিসিটি কমে যাবে। তার মানে সেলগুলো তখন ইডিমা হচ্ছে, ফ্লুইডগুলো আইসিএফ এ চলে যাচ্ছে, সেল ইডিমা হচ্ছে, তাহলে সেরিব্রাল ইডিমা হবে, আমাদের ডিপেন্ডেন্ট পার্টি ইডিমা হবে, এমনকি রেসপিরেটরি যখন ব্লাডের ভলিউম যখন বেড়ে যায় তখন অ্যালভিওলিতে পর্যন্ত এই হাইড্রোস্ট্যাটিক প্রেসারে অ্যালভিওলিতে গিয়ে ফ্লুইড জমা হবে, রেসপিরেটরি ডিস্ট্রেস হবে, শ্বাসকষ্ট হবে। হ্যাঁ, সব জায়গায় এরকম ফ্লুইড জমা হতে থাকবে। আর কি মেকানিজম, যদি নেফ্রোটিক সিনড্রোম হয়, এর বেসিক মেকানিজমকে নেফ্রোটিক সিনড্রোমে আমাদের নর্মালি প্রোটিন আমাদের কিন্তু ইউরিন দিয়ে লস হয় না, বলে খুবই সামান্য পরিমাণে হয়, যেটা আনডিটেক্টেড, নট ডিটেক্টেবল। তাহলে এই যে তখন কিন্তু প্রোটিন লস কোনো কারণে কিডনির সমস্যার কারণে প্রোটিন লস বেড়ে যাবে, তার ফলে প্লাজমা অনকোটিক প্রেশারটা কমে যাবে, এবং যখন প্লাজমা অনকোটিক প্রেশার কমে যাবে ব্লাড ভলিউম তখন কমে যাবে, এবং ব্লাড ভলিউম কমা মানে কি কার্ডিয়াক আউটপুট কমা, এবং বাকি মেকানিজম এই আগের পেজের মতো হবে। হ্যাঁ, এটার মতো। সিরোসিস হলে কি হবে, সিরোসিস হলে কি মানে আমাদের লিভারের ওই যে বিলিয়ারি ট্র্যাক্ট গুলো আছে তার চারপাশে কিছু ফাইব্রোসিস হয়ে যাবে, তাহলে লিভারে যেরকম ফ্লুইড বা হচ্ছে ব্লাড গুলো আসতো পোর্টাল সার্কুলেশন দিয়ে, এই ব্লাড গুলো ঠিক মতো তখন ফ্লো হবে না, যার ফলে কি হবে, তখন আমাদের সেই ব্লাড ভলিউম কমে যাবে এখানে, এবং কার্ডিয়াক কমে একই মেকানিজম, বাকি মেকানিজম একইভাবে চলবে। কোয়াশিয়ার করে প্রোটিন সিনথেসিস, লিভার প্রোটিন সিনথেসিস করবে না, তাই না, মানে কমে যাবে। কোয়াশিয়ার মানে কেউ যদি প্রোটিন কম খায়, তাই না, তার তখন আবার তার হচ্ছে লিভারও ঠিকমতো প্রোটিন সিনথেসিস করতে পারবে না, এবং সরি ভুল বললাম, কোয়াশিয়ার হচ্ছে আমাদের ডায়েটে প্রোটিন কম থাকবে, তাই না, ডায়েটে যদি প্রোটিন কম থাকে তাহলে তার কি প্লাজমা প্রোটিনও কমে যাবে, প্লাজমা প্রোটিন যখন কমে যাবে তখন একইভাবে এই ব্লাড ভলিউম কমে এবং বাকি মেকানিজম একই হয়ে তার ইডিমা ডেভেলপ করবে। হ্যাঁ, এবং তার হাইপোটনিক ভলিউম এক্সপ্যানশন, হ্যাঁ, এই কন্ডিশনটা হবে। এটা হচ্ছে বেসিক মেকানিজম। তাহলে আমরা এই যে এতক্ষণ যেটা পড়লাম যে ভলিউম ডিসঅর্ডার গুলো, তার মধ্যে কমন হচ্ছে তিনটা, একটা হচ্ছে আইসোটনিক, একটা হাইপোটনিক, একটা হচ্ছে হাইপারটনিক। হ্যাঁ, তিনটা কমন। এই তিনটার মধ্যে কি আইসোটনিক আর হাইপারটনিক এই দুটা হচ্ছে ভলিউম কন্ট্রাকশন, এই দুটা কমন, আর হাইপোটনিকটা হচ্ছে ভলিউম এক্সপ্যানশনটা কমন। হ্যাঁ, এইটা তাহলে তিনটা ভলিউম ডিসঅর্ডার কমনলি হয়, আমাদেরকে এটা কোশ্চেনে আসতে পারে, আমাদেরকে জিজ্ঞেস করতে পারে, সেটা কি আইসোটনিক এবং হাইপারটনিক ভলিউম কন্ট্রাকশন আর হাইপোটনিক ভলিউম এক্সপ্যানশন, এই দুটো কমন, এই তিনটা কমন, এবং এই তিনটার কজই হয়তো তোমাদেরকে জিজ্ঞেস করা হবে বেশি। এখন লাস্ট আর একটা টপিকে একটু কথা বলে আমার ক্লাসটা আজকে শেষ করলাম, হচ্ছে ওয়াটার ইনটক্সিকেশন। ওয়াটার আমরা ডিহাইড্রেশন করলাম, কিন্তু ওয়াটার কোনো কারণে বেশিও হয়ে যেতে পারে, যেটা কি নর্মাল ফিজিওলজিক্যাল যে রেঞ্জ আছে সেটা পার করে ফেলতে পারে, তখন সেই কন্ডিশনকে বলা হয় ওয়াটার ইনটক্সিকেশন। The water intoxication is a potentially fatal disturbance in brain functions that results when the normal balance of electrolytes in the body is
pushed outside safe limits by excessive water intake. তাহলে আমরা যখন পানি বেশি খাই তখন কিন্তু আমাদের বডির মেকানিজম আছে সেটাকে কিভাবে বডি থেকে এক্সেস ওয়াটার আউট করে দিতে হয়, তাই না? পানি কম খেলেও বডির মেকানিজম আছে কিভাবে সেটাকে ম্যানেজ করতে হয়, হোমিওস্ট্যাসিস মেইনটেইন করতে হয়। কিন্তু যখন বডির এই লিমিটের বাইরে চলে যায়, আমরা এত পানি খাচ্ছি বা কোনো কারণে এত বেশি পানি ইনটেক হয়েছে আমাদের বডিতে, তাহলে সেটা আমাদের বডি সেটা নর্মালি মেইনটেইন করতে পারছে না, তখন এই ওয়াটার ইনটক্সিকেশন ডেভেলপ করতে পারে। তাহলে যখন আমরা অ্যাডিকুয়েট ইলেকট্রোলাইট ইনটেক ছাড়া যখন শুধু ওয়াটার ইনটেক হয় কোনো কারণে, সাধারণত সেই সময় ওয়াটার ইনটক্সিকেশন হয়। কি কি কারণে হতে পারে? একটা হচ্ছে এক্সেসিভ ইনটেক অফ সল্ট ফ্রি ফ্লুইড। অনেক সময় কম্পিটিশন করে কে কত পানি খেতে পারে, খেতে থাকি যখন এক্সেসিভ ইনটেক বলতে কি অনেক, এটা 12, 14, 16 লিটার, হ্যাঁ, এরকম যদি হয়, অনেক বেশি হয়, তখন বা খুব অল্প সময়ের মধ্যে অনেক বেশি পানি যদি ইনটেক করে ফেলে, তখন এটা হতে পারে। রেনাল ফেইলিওরে এটা হতে পারে, এটা তো কিডনির সমস্যা, কিডনি ওয়াটার বের করতে পারছে না। সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএইচ সিক্রেশন, এডিএইচ কি করবে, ওয়াটারটাকে রিজার্ভ করে অথবা ডায়াবেটিস করে বের করে দেয়। তাহলে যদি এডিএইচ সিক্রেশন এমন একটা কন্ডিশন যে এডিএইচটা ঠিক মতো এটা মেইনটেইন করতে, এডিএইচ সিক্রেশন ঠিক মতো এটা হচ্ছে না, বা এডিএইচ এর নর্মালি যেরকম সিচুয়েশন হওয়ার কথা সেরকম হচ্ছে না, অনেক বেশি পরিমাণে হয়তো হচ্ছে, অনেক কম পরিমাণে হচ্ছে, মানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, হ্যাঁ, এটা। তাহলে অ্যান্টি ডায়াবেটিস যখন হবে, হ্যাঁ, মানে এডিএইচ এর কাজ কি, অ্যান্টি ডায়াবেটিস মানে ওয়াটারটাকে রিজার্ভ করা, তাই না, ধরে রাখা। তাহলে যখন এডিএইচ সিক্রেশন হবে না, তখন কি হবে, ওয়াটার সব বের হয়ে যাবে, আর এডিএইচ সিক্রেশন যখন বেশি হবে তখন ওয়াটারটা রিজার্ভ করে থাকবে। যে এই কন্ডিশনে ওয়াটার ইনটক্সিকেশন হতে পারে। সাইকোজেনিক পলিডিপসিয়া, সাইকোলজিক্যাল কোনো একটা ডিজিজের কারণে, তার সাথে সে শুধু পানিই খায়, হ্যাঁ, এটা নর্মাল না, মানে সে সাইকোলজিক্যালি খুবই কম্পেলড ফিল করে, হ্যাঁ, পানি খাওয়ার ব্যাপারে। আর একটা কি, আয়াট্রোজেনিক, এটা কি, তার মানে ডক্টর ইনডিউসড। কি হয়, কেউ যদি এক্সেসিভ ইনফিউশন প্যারেন্টাল ট্রিটমেন্ট দিচ্ছে, তাই সে দিতেই আছে, এত বেশি স্যালাইন দিয়েছে যে তার তখন এই ওয়াটার ইনটক্সিকেশন হয়েছে, নর্মাল বডি সেটা মেইনটেইন করতে পারছে না। অথবা কোনো একটা আনকনশিয়াস পেশেন্ট, তাকে ন্যাজোগ্যাস্ট্রিক টিউব, এনজি টিউব দিয়ে, হ্যাঁ, নাকি নল দিয়ে খাওয়ানো হয়, সেদিকে দিয়ে যদি এক্সেসিভ ফ্লুইড ওটা মেইনটেইন করতে হয়, তাই না, ফ্লুইড আমি কতটুকু খাবার দিব, তার সাথে কতটুকু ফ্লুইড দিব, এটা যদি মেইনটেইন না করে আমি এক্সেসিভ, যেহেতু পেশেন্ট কিছু বলতে পারছে না, তাকে আমি দিতেই আছি, তখন এই ওয়াটার ইনটক্সিকেশনটা হতে পারে। তখন কি হবে, প্লাজমা ভলিউম, আমি স্যালাইন দিয়ে দিই অথবা মুখেই খাওয়াই, তার কিন্তু প্লাজমা ভলিউম প্রথমে বেড়ে যাবে। তারপরে কি, যদি শুধু ওয়াটার দিয়ে পারে তাহলে কি অসমোলারিটি কমে যাবে, হ্যাঁ, তাহলে অসমোলারিটি যখন কমবে, প্লাজমাটা কমবে, ইন্টারস্টিশিয়াল ফ্লুইডটা কমবে এবং আইসিএফ এরটাও কমে যাবে একইভাবে অসমোসিস হয়ে। তাহলে যখন এটা কমে যাবে, তাহলে সব ওয়াটার কি হবে, আইসিএফ এ অসমোলারিটি মেইনটেইন করার জন্য, সেখানে সব মানে আইসিএফ ইসিএফ সমান অসমোলারিটি রাখার জন্য ফ্লুইডগুলো সব আইসিএফ এ চলে যাবে, ইন্টারসেলুলার ফ্লুইডে। তখন কি সেলগুলো সোয়েল আপ করতে থাকবে, এবং এই কন্ডিশনকে আমরা বলছি বডি তখন সেটাকে মেইনটেইন করতে পারবে না, আবার আগের কন্ডিশনে আনতে পারবে না, কন্ডিশনকে বলা হয় ওয়াটার ইনটক্সিকেশন, এবং তখন সেরিব্রাল এডিমা হবে, হ্যাঁ, এই তাহলে কথা। তাহলে আজকের মতো এখানে আমরা শেষ করছি।